অভিজ্ঞতার কথা বলি। আজকেই একজন বিজয়ী প্রার্থীর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে, মিষ্টি পাঠানো হয়েছে। তাদের একটি কথা ছিল যে সমালোচনা শুনতে চাই আপনাদের কাছ থেকে। এইটা আসলে পজিটিভ, কিন্তু বাস্তবে কি আমরা সেটি দেখতে পাবো? কি মনে হয় আপনার কাছে? অতীতে আমরা দেখতে পাই নাই। সমালোচনা শুনতে চাই বলেন, কিন্তু সমালোচনা করার পর মনে হয় যে শুনতে চেয়েছিলেন জানার জন্য যে কারা কারা সমালোচনা করে, এবং তারপর তাদের উপরে তাদের অন্তত তারা না হলেও তাদের যারা লাল্লু পাঞ্জু বাহিনী থাকে তারা চড়াও হয়। এই পর্যন্ত আমি আমার বিভিন্ন লেখার নিচে বহু মানুষকে এসে আমার কথা বলার অধিকার কেড়ে নেওয়ার জন্য ওকালতি করতে দেখেছি। আমি যখন স্ট্যাটাস দিয়েছি বা কোথাও কথা বলেছি, আমার বক্তৃতা শোনার পরে আমাকে প্রচুর গালিগালাজ সহ্য করতে হয়েছে। এর কারণ হলো আমরা এক ধরনের কথার কথা বলি, কিন্তু আমাদের যারা কর্মী সমর্থক তাদেরকে সেই কথাটা মেনে চলা অথবা তাদেরকে সেই কথার অর্থ বুঝে সেই অনুযায়ী পরিচালিত হওয়ার মতো করে তৈরি করি না। আমরা শুধু মুখে বলে দিই। আপনি বলেন পৃথিবীর সবচেয়ে বড় প্রতারণা করা হয়েছে একটা বাক্যে, সেই বাক্যটা হচ্ছে আপনারা মন খুলে সমালোচনা করবেন। মন খুলে সমালোচনা করার পরে মানুষ কারাগারে গেল। মন খুলে সমালোচনা করবেন এই কথা বললেন কেন আপনি? এবং এই প্রশ্নটা করলেও কারাগারে যাবে কিনা মানুষ সেটা নিয়ে চিন্তিত থেকেছে। কেন একটি পরিবর্তিত পরিস্থিতি, যে পরিস্থিতিতে মানুষ গান গাইছে কথা ক কথা ক, মানুষ গান গাইছে শোনো মহাজন, সেই রকম একটি পরিস্থিতিতে কি কারণে মহাজনের কথা বিশ্বাস করায় সে আগের মতোই পরিণতি বরণ করতে হলো? কেন একজন ভেটেরান জার্নালিস্ট যিনি ইরাকে দাঁড়িয়ে বোমা পড়ছে তার পেছনে যেই হোটেল রুমে তিনি ছিলেন নেমে এসে উপস্থাপনা করছেন সংবাদ, গিয়ে দেখেন যে ওই প্যালেস্টাইন হোটেলে ওই জায়গাতে বোমা পড়েছে এবং লোকজন মারা গিয়েছে, সেই রকম একজন ভেটেরান জার্নালিস্ট যে ইরাককে ডরায় নাই, যে মিসাইলকে ভয় পায় নাই, তাকে কেন কোর্টে দাঁড়িয়ে বলতে হলো ক্ষমতাকে প্রশ্ন করা আমার কাজ, এবং সেই কাজের জন্য আমাকে অভিযুক্ত করা হয়েছে? লজ্জা পায় নাই কেউ? আপনি সমালোচনার কথা বললেন জাস্টিস এবিএম খায়রুলকে। আমি এখন প্রফেসর আসিফ নজরুলের জানতে চাইতেছি যে প্রফেসর ইসলাম, আপনি আমার একটু বলেন তো যে জাস্টিস এবিএম খায়রুলকে ইয়া করার কারণ কি? এই প্রশ্ন আমি অ্যাটর্নি জেনারেলকেও করছি যে এর কারণ কি। বলে যে উনি তো আসলে এই রায়টাকে টেম্পারিং করছেন, এই রায়টাকে যেরকম দেওয়ার শর্ট রায় আর মানে লম্বা রায়ের মধ্যে তফাৎ আছে, এইটা এই সময় এটা করছে। আমি কই উনার বিরুদ্ধে মামলা তো হত্যার। আমি তো বুঝলাম না যে আপনি যেটা কইলেন এটা লোক, আমিও একমত যে দেখা যাক বাংলাদেশে একটা রিভিউ হোক, চিফ জাস্টিস এরকম একটা প্রতারণার আশ্রয় নিয়ে এরকম একটা রায় লিখলে এইটা তার ব্রাদার চিফ জাস্টিসরা, মানে পরের চিফ জাস্টিসরা এবং জাজেসরা এটা কিভাবে দেখে এবং কি রায় লেখে, এটা একটা মাইলস্টোন জিনিস, তো দেখা দরকার। কিন্তু যাত্রাবাড়িতে হত্যা মামলা দিয়ে আপনি জাস্টিস খায়রুলকে আপনি কি বিচার করেন? ডক্টর মোহাম্মদ ইউনূস জানে না? সাংবাদিক ফটোগ্রাফার কাজলকে যখন গ্রেপ্তার করা হয় এবং 40 দিন ধরে মানে কোথায় জানি সে অজ্ঞাত স্থানে না কোথায় জানি রাখা হয়, ওরকম এই কাজলের ক্ষেত্রে এটা বলা হয়েছে। আমরা যখন প্রশ্ন করছি তখন আমার বলেছে জানেন কি করছে ভাই? পরে এই খুঁজতে খুঁজতে ওই যে পরমাণুর মতো ভিতরে যেতে যেতে দেখি শিখরের লোকে বেয়াদবি করছে। ভাই শিখরের মানে বুঝছেন, ওই যে সাইফুজ্জামান শিখর, এখন শিখরের সাথে বেয়াদবি করা যে অনেক বড় অপরাধ, এটা তো ফৌজদারি কার্যবিধিতে ঢুকা, যে শিখরের সাথে বেয়াদবি করলে 40 দিন ঘুম থেকে দৌড়বে, মানে শিখরের মতো কারোর সাথে করা যাবে না। আপনি মনে হয় মুশতাক ভাইয়ের কথা তখন বলছেন? হ্যাঁ, মুশতাক ভাইয়ের কথা বলতেছেন। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি তখন খালেদ ভাইয়ের কাছে আমার বলি না, কারণ আপনি যখন বলছেন ভুলে যাচ্ছেন, আমারও মনে হচ্ছে আমি ভুলে যাচ্ছি। আমি শেষ পর্যায়ে চলে এসেছি, শেষ করতে হবে আমাকে। খালেদ ভাইয়ের কাছে বেশ কয়েকটি ছোট ছোট প্রশ্ন থাকবে এবং সেগুলোর উত্তর চাইবো। গালিগালাজকে কিভাবে দেখেন? আমার কাছে খুব খারাপ লাগে গালিগালাজ। মানে ঘটনা হইতেছে যে আমি অসম্ভব অপছন্দ করি গালিগালাজ, এবং গালিগালাজ আমার কাছে কোনো স্মার্টনেস মনে হয় না। আমার অনুষ্ঠানে এসে একজন একটা এরকম একটা কি জানি একটা শব্দ টব্দ বলছে, আমি তাকে বলছি যে আমি সরি, আমি এটা নিতে পারতেছি না, আপনি কি ভাই, আপনি কিরকম লোক, এইটার জন্য সে অনেক খেপছে। তারপর বলে খালেদ মহিউদ্দিন বাংলাদেশে থাকছে, কোনোদিন গালি টালি শুনে? হ্যাঁ শুনছি ভাই, আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমি অলমোস্ট মানে সুমন যখন গান গায় 10 ফুট বাই 10 ফুট এবং এটা নিয়ে দুঃখ করে, তখন আমি বুঝি না, কারণ আমি নিজেই 10 ফুট বাই 10 ফুট ঘরে থাকি, আমি বুঝি না এর মধ্যে দুঃখটা কোথায়।
যে গড় 10 ফুট এবারে কিন্তু আমি গালিগালাজ একটা মানুষকে, কারণ হচ্ছে কি একটা মানুষের মানবিক মর্যাদায় আঘাত দেওয়াটা আমার কাছে সবচেয়ে বড় একটা কষ্টের, মানে এটা আমার খারাপ কাজ মনে হয়। আপনি কারো কান্দারে উঠবোস করালেন, কারো গালি দিলেন, এগুলি আমার কাছে ঠিক কাজ মনে হয় না। জি, এ পর্যন্ত আসলে যতগুলো ইন্টারভিউ নিয়েছেন আপনি, কার ইন্টারভিউটাকে আপনি সবচেয়ে বেশি এগিয়ে রাখবেন, বা আপনি আপনার চাওয়ার জায়গা যে আমি তার ইন্টারভিউ করতে চাই? না না, সেটা তো অবশ্যই। আমি আসলে সাবেক 2 প্রধানমন্ত্রী যারা ছিলেন, বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার ইন্টারভিউ আমি অনেকবার করতে চাইছি, এটা করতে পারি নাই। শেখ হাসিনার ইন্টারভিউ করতে গিয়ে দেশে বিদেশে ধাওয়াও খাইছি। সুইজারল্যান্ডে জেনেভাতে গিয়া পুলিশ লাগাই দিছিল শেখ হাসিনার, এখানে পুলিশ দিয়ে বাইর করে দিছিল, বুঝছেন। আমি জার্মানিতে গেছি জেনেভায়, গিয়ে ওইখানে বসেছিলাম, ওইটার মধ্যে থেকেও বাইর করে দিচ্ছে, ওইটা তার কোনোদিন হইলো না। তো এখন বাংলাদেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানরা আমার ইন্টারভিউ করা হয় না। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস আমি ইন্টারভিউ করছি, কিন্তু তিনি যখন আসলে সরকার প্রধান না, মানে ফেব্রুয়ারির 2024, তো আসলে আমার কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে ইন্টারভিউ করা হয় নাই। সামনে সামনে যারাই রাষ্ট্রপ্রধান আছে, যারা সরকার প্রধান আছে, যারা দলের প্রধান আছে, তাদেরকে ইন্টারভিউ করে। এখন দলের প্রধানের মধ্যে বিরোধী দলের নেতা অবশ্যই আমির সাহেব হবেন, আমির জামাতের আমির শফিকুর রহমান সাহেব। তো শফিকুর রহমান সাহেবকে আমার 2বার ইন্টারভিউ করার সুযোগ হয়েছে। শফিকুর রহমান সাহেব আমাকে আলাদা রকম ভালোবাসেন আর কি, মানে তার একদম প্রকাশ, মানে এই ভালোবাসা আবার মানে খুবই খুবই খুবই। তো ওনার ইন্টারভিউ আমি 2বার করতে পারছি, কিন্তু যিনি প্রধানমন্ত্রী ওই যে কি জানি ইংরেজিটা বললো, প্রধানমন্ত্রী ইন ওয়েটিং, পিএম ইন ওয়েটিং না, PM in waiting। ওই পিএম ইন ওয়েটিং কে আসলে ইন্টারভিউ করার ইচ্ছা ছিল, কিন্তু এটা করা হয়নি।